ব্রেকিং নিউজ। বিসিএলে মাত্র ৪৯ বলে দ্রুততম সেঞ্চুরি করে মাশরাফির রেকর্ড ভাঙলেন সোহান। ছোট ভাই সাকিবের জন্য মাগুরায় আসবেন মাশরাফি, জানালেন সাকিব নিজেই। মার্শের ৪ রানের আক্ষেপ, শেষ বিকেলে লড়াইয়ে ফিরল পাকিস্তান। এবং অবশেষে বিপিএলে ডিআরএস এর সঙ্গে ফিরছে হকআই প্রযুক্তিও। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছে এবার বিস্তারিত সংবাদ। বিসিএলে হঠাৎই চমকে দিলেন সোহান। তবে এই সোহান কিন্তু নুরুল হাসান সোহান নন, তিনি তরুণ ওপেনার হাবিবুর রহমান সোহান। বৃহস্পতিবার দেশের ক্রিকেট অঙ্গনে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি। বাংলাদেশিদের মধ্যে লিস্টে ক্রিকেটে দ্রুততম শতকের মালিক হয়েছেন তিনি। এর মাধ্যমে সোহান পেছনে ফেলেছেন মাশরাফি বিন মুর্তজাকে। বাংলাদেশ ক্রিকেট লিগে বৃহস্পতিবার মধ্যাঞ্চলের বিপক্ষে খেলতে নামে সোহানের উত্তরাঞ্চল ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে মাত্র ২৪.৪ ওভারে জয় পায় তারা। দারুণের জয়ে ৬১ বলে ১১৭ রান করেন সোহান। ১১৭ রানের ইনিংসে সোহান সেঞ্চুরি করেন ৪৯ বলে। বাংলাদেশিদের মধ্যে লিস্টে ক্রিকেটে এটা দ্রুততম সেঞ্চুরি। এর আগে ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন ম্যাশ। উত্তরাঞ্চলের জয়ে সোহান ছাড়াও তানজিদ হাসান তামিম ৩৪, আবদুল্লাহ আল মামুন ২০ ও অমিত হাসান ২১ রান করেন। মধ্যাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। বাকিদের মধ্যে সাইফ হাসান ৪৭, নাইম শেখ ২৮, আবু হায়দার রনি ২৪ ও জিশান আলম ১৫ রান করেন। আরেক ম্যাচে কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ২ নম্বর গ্রাউন্ডে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পূর্বাঞ্চল। অধিনায়ক ইরফান শুক্কুরের সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটি প্রমাণ করেছেন নাইম হাসান, নাসুম আহমেদরা। টপ অর্ডারে ভালো শুরু পেলেও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ২০৭ রানে অল আউট হয় দক্ষিণ অঞ্চল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন মোসাদ্দেক। এছাড়া আশিকুর রহমান শিবলির ব্যাট থেকে আসে ৩৮ রান। পূর্বাঞ্চলের বোলারদের পক্ষে ৪ উইকেট শিকার করেন নাইম হাসান। ফাইনালের টিকিট নিশ্চিত করতে ২০৮ করতে হবে পূর্বাঞ্চলকে। এমন সমীকরণে খেলতে নেমে শুরুটা আশানুরূপ হয়নি পূর্বাঞ্চলের। দলীয় ২২ রানে পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় দলটি। ইমন ১৮ রানে সাজঘরে ফিরলে মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন জাকির হাসান। দারুণ ব্যাটিংয়ে দুজনে তুলে নেন অর্ধশতক। দুজনের ব্যাটে যখন সহজ জয়ের স্বপ্ন দেখছিল পূর্বাঞ্চল, তখনই সাজঘরে ফেরেন জয়। ব্যক্তিগত ৫৪ রানে জয় বিদায় নিলে ভাঙ্গে ১১১ রানের জুটি। জয় বিদায় নিলেও শাহাদত হোসেন দীপুকে নিয়ে সেঞ্চুরির পথে এগিয়ে যেতে থাকেন জাকির হাসান। কিন্তু ব্যক্তিগত ৯৯ রানে রান আউট হলে আক্ষেপে ভাসেন জাকির। শেষ পর্যন্ত জাকিরের ৯৯ ও জয়ের ৫৪ রানে ভর করে ৭ উইকেটের জয় পায় পূর্বাঞ্চল। ৩০ তারিখ মিরপুরে শিরোপা জয়ের মিশনে সোহানদের উত্তরাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে দলটি। আসা যাক অন্যান্য খবরাখবরে। সাকিবের জন্য এবার মাগুরা যাবেন মাশরাফিও। নির্বাচিত হলে মাগুরায় কি উন্নতি করবেন, কিভাবে ঠেকাবেন আত্মীয় পরিবারের ক্ষমতার অপব্যবহার, মাগুরা আগে নাকি রাজনীতি, এমন সব কঠিন প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন সাকিব আল হাসান। চ্যানেল 24-কে সাক্ষাৎকারে জানিয়েছেন রাজনৈতিক আর ভবিষ্যৎ সাংগঠনিক ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা। নির্বাচিত হলে মাগুরায় কি কাজ করবেন এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, কি করব এখনই বলা মুশকিল। এখানে অনেক কৃষি জমি, কৃষক অনেক বেশি। কৃষি বাদে এখানের উন্নয়নটা সম্ভব না। কৃষিতে উন্নয়ন আনতে হবে। শিক্ষা এবং চিকিৎসা, এই দুইটা আরও জায়গা যেখানে কাজ করার আছে। এছাড়া আইটিতেও কাজ করার জায়গা রয়েছে। নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেনেন কিনা এমন প্রশ্নের জবাবে তারকা এই ক্রিকেটার বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আমার কথা হয়েছে, ২ বার দেখাও হয়েছে। টেলিভিশন আছে, লাঙ্গল আছে এবং একজন ডাব মার্কায় আছে। নির্বাচনী প্রচারণা নিয়ে সাকিব আরও বলেন, নিজের স্বার্থ এটা যে আপনি যদি মানুষের জন্য কিছু করতে পারেন, আপনার নিজের যে সন্তুষ্টি আসবে এটাই। ক্লান্তি তো লাগেই, এখন ঘুমটা ভালো হচ্ছে, যে কয় ঘন্টায় ঘুমাতে পারি ঘুম ভালো হচ্ছে। সাকিবের জন্য মাগুরায় আসবেন মাশরাফি এমন উল্লেখ করে তিনি বলেন, মাশরাফি ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, মাশরাফি ভাইয়ের আসার কথা রয়েছে। যেহেতু মাশরাফি ভাই অনেকদিন কাজ করেছে, ওনার ওখানে যাওয়া লাগবে বলে মনে করি না। আমি যেহেতু নতুন, ওনার আশা লাগতে পারে। অন্যদিকে মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিডটা খুব বড় নয়। পাকিস্তানের বিপক্ষে ৫৪ রানে লিড পায় ওসিরা। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ১৬ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল স্বাগতিক দল। মনে হচ্ছিল প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও পাকিস্তান এ টেস্টের লাগাম হাতে নিয়ে নেবে,
কিন্তু মিচেল মার্শ পঞ্চম উইকেটে স্টিভেন স্মিথকে নিয়ে গড়লেন দুর্দান্ত প্রতিরোধ। 153 রানের জুটিতে পাকিস্তানকে হতাশায় ডোবান তারা। মার্শ মাত্র 4 রানের জন্য সেঞ্চুরি পাননি। 130 বলে 13 বাউন্ডারিতে 96 রান করে মীর হামজার শিকার হন তিনি। অথচ এই মার্শ ফিরতে পারতেন ব্যক্তিগত 20 রানেই। স্লিপে আবদুল্লাহ শফিক সহজ ক্যাচ ফেলে দেন, সেটি ভুগিয়েছে পাকিস্তানকে। দিনের শেষ বলে অবশ্য মার্শের জুটি সঙ্গী 50 করা স্মিথকেও সাজঘরে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি। তাতে একটু স্বস্তি ফিরেছে পাকিস্তান শিবিরে। 6 উইকেটে 187 রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। তাদের লিড এখন 241 রানের। এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা 318 রানের জবাবে আগের দিনে বিপদে পড়েছিল পাকিস্তান। 6 উইকেটে 194 রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল সফরকারীরা। তৃতীয় দিনের সকালে 264 রানে অল আউট হয়েছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান 42 আর লোয়ার অর্ডারের আমির জামাল 33 এবং শাহিন শাহ আফ্রিদি করেন 21 রান। প্যাট কামিন্স 5টি এবং লাথান লিওন নেন 4টি উইকেট। প্রথম ইনিংসে 54 রানে লিড পায় অস্ট্রেলিয়া, তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছিল স্বাগতিকরা। শাহিন আফ্রিদি শুরুতে চাপে ফেলেন অজিদের, এরপর তাতে যোগ দিয়েছেন মীর হামজা। 16 রানের মধ্যে অস্ট্রেলিয়া হারিয়েছে 4 উইকেট। উসমান খাজা 0 আর মার্নাস লাবুশেন আফ্রিদির শিকার হয়ে ফিরেছেন 4 করে। এরপর মীর হামজা টানা 2 বলে বোল্ড করেছেন ডেভিড ওয়ার্নার আর ট্রাভিস হেডকে। ভিডিওটি শেষ করব বিপিএল ইস্যুতে। আগামী 19 জানুয়ারি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নতুন দল দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী আসরের। বিপিএলের প্রতি মৌসুমের আগে আলোচনায় থাকে ডিআরএস এবং সম্প্রচার নিয়ে থাকে তুমুল জল্পনা কল্পনা। এর আগে বেশ কয়েকবার ডিআরএস ছাড়াই বিপিএলের বেশিরভাগ ম্যাচ আয়োজন করে সমালোচনার মুখে পড়েছিল বিসিবি। যদিও ডিআরএস প্রদানকারী সংস্থার অন্য সিরিজ ও টুর্নামেন্টগুলোতে ব্যস্ত থাকায় এই সুবিধা থেকে বঞ্চিত ছিল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। যদিও এবারের বিপিএলের শুরু থেকে ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম থাকবে বলে জানিয়েছেন বিসিবির ম্যাচ রেফারি রাকিবুল হাসান। সেই সঙ্গে যুক্ত করা হচ্ছে হকাই প্রযুক্তিও। ফলে আম্পায়ারিংয়ের ভুল সিদ্ধান্তের সংখ্যা অনেকাংশেই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে এবছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছিলেন 2027 পর্যন্ত ডিআরএস সেবা দানকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের সব হোম সিরিজ ও বিপিএল রয়েছে। তিনি বলেছিলেন, আমরা লং টার্মে যাচ্ছি। সরাসরি যারা ডিআরএস সার্ভিসটা দিয়ে থাকে তাদের সঙ্গে লং টার্ম চুক্তি করেছি 2027 পর্যন্ত। বাংলাদেশে যে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট হবে সেখানে এখন থেকে সবসময় ডিআরএস থাকবে। সুপ্রিয় দর্শক, বিপিএলে আপনি কোন দলের সমর্থক? কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের দলের নাম ও তার কারণ। মতামত জানাতে ভুলবেন না রেকর্ড করা হাবিবুর রহমান সোহানকে নিয়েও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।